ক্লেম করা সম্ভব হবে না, কিন্তু আমরা এই অভিজ্ঞতা থেকে লব্ধ যে এই জায়গাগুলো বা যে জায়গাগুলো আমরা বিভিন্ন জায়গায় আলাপ করেছি, বিভিন্ন জেলায় আলাপ করেছি, সেগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কিছু সমস্যার কথা বলে আমাকে শুরু করতে হবে, কারণ আমরা কেন বিশেষভাবে নারীদেরকে নিয়ে এই ধরনের সভা সেমিনার এগুলো আয়োজন করে থাকি, সেগুলো কিছু বাস্তবতা আছে। এই বাস্তবতাগুলোর মধ্যে বলতে হবে যে নারীরা রাজনৈতিকভাবে তাদের অংশগ্রহণ সবসময়ই নিশ্চিত করার চেষ্টা করেছে এবং এটার জন্য তার একটা ধারাবাহিক সংগ্রাম আছে। এই সংগ্রামটা শুধুমাত্র 24-এর জায়গা থেকে দেখলে আর চলছে না। এই সংগ্রামটা আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার পূর্ব থেকে, এবং সেই সময় থেকেই এই 47 বলেন, পাকিস্তান আন্দোলন, তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে বাংলাদেশ গঠনের আন্দোলন, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে মুক্ত করার রাজনৈতিক জায়গায় বা সিদ্ধান্ত গ্রহণ কোনো পকেট গোষ্ঠীর মধ্যে যারা রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য চালনার কাজটা করেন, যেগুলোকে আমরা বিভিন্ন সময় দেখেছি পলিটিক্যাল নিউক্লিয়াস হিসেবে পরিচিত করা হয়, সেই জায়গাগুলোতে আসলে নারীরা নাই। এবং এরকম একজনের সাথে আমার কথা হচ্ছিল, উনি নারী ক্ষমতা, নারীকে এগিয়ে আসতে হবে, নারীদেরকে সামনে রাখতে হবে, না কিছু জার্গন বলছিলেন। তখন আমি তাকে কাইন্ডলি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যারা বসে এই জিনিসগুলো ঠিক করেন যে সামনের দিনে রাজনীতি কি হবে, তারা আপনারা যারা বসে ঠিক করছেন তারা কতজন সেখানে নারী? তো উনি মনে হয় এই প্রশ্নের সম্মুখীন হবেন এটা উনি আশা করেন নাই। তো উনি চিন্তা করে বললেন যে একজনও নারী নেই, তবে আমাদের পেরিফেরিতে আছে। উনি গর্বভরে বললেন যে আমাদের পেরিফেরিতে আছে। নারীরা এখন পর্যন্ত পেরিফেরাল অবজেক্ট হিসেবেই আছে, এবং যখন নারীদেরকে সামনে রাখার কথা বলা হয় তখন হচ্ছে ইনক্লুসিভনেস প্রমাণ করার জন্য নারীদেরকে সামনে রাখা হয়। এবং নারীদেরকে সামনে রাখলে আপনি 52%কে এক ধরনের আশা দেখাতে পারবেন যে নারীরা সামনে আসছে, কিন্তু বাস্তবতা আমি মাঠে গিয়ে দেখলাম এই পদযাত্রার মধ্য দিয়ে প্রত্যেকটা জেলায়, শুধুমাত্র এটা বাংলাদেশে ঢাকার বাস্তবতা ছিল না যে নারীরা ফ্রন্ট রো ওয়ারিয়র হিসেবে যুদ্ধ করেছে, এটা শুধু ঢাকার বাস্তবতা ছিল না, এটা প্রত্যেকটা জেলার বাস্তবতা ছিল। এই বাস্তবতা কেন তৈরি হয়েছিল জানেন? আমাদের দেশের যে 15 বছরের যে শাসনামল, এইটা মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে পুরুষ শূন্য করার এক ধরনের প্রচেষ্টা ছিল আওয়ামী লীগ, এবং প্রত্যেকটা পুরুষকে তার পুরো পরিবারের জায়গা থেকে এমন ভাবে সংকিত করা হয়েছে যে সে সত্য কথাটা যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে বিদায় হতে হবে, এক দফা এক দাবি, এটা বলার মতো সক্ষমতা পুরুষদের হয়তো পারিবারিক জায়গা থেকে ছিল না, কারণ তারা প্রচন্ড পরিমাণ নিষ্পেষিত। সেই জায়গায় এগিয়ে এসেছিল নারীরা। যখন নারীরা হল থেকে নেমে এসেছিল, এখানে আশেফা খাতুন আছেন, তার যে সংগ্রামের ইতিহাস সেটা তো একদিনের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশেফা খাতুনরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, নুসরাত তাবাসসুমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। এই সংগ্রামের ফলশ্রুতিতে তারা যখন হল থেকে বেরিয়ে আসছেন, যখন স্লোগান দিচ্ছেন তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, এই স্লোগানটা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী ন্যারেটিভটা ধ্বংস হয়েছে। আওয়ামী ন্যারেটিভ এটাই ছিল যে আপনাকে জঙ্গি বলবে, আপনাকে রাজাকার বলবে, এবং আপনাকে জেলে নিয়ে যাবে, আপনাকে গুম করবে, আপনাকে খুন করবে, আপনার পরিবারকে হেনস্থা করবে, আপনার পরিবারের সকল সদস্যকে অনিরাপদ করে তুলবে। তো এই যে প্রসেস, এইটাকে ভেঙে দিয়ে দেওয়ার জন্য নারীদেরকে আসলে প্রয়োজন ছিল ইতিহাসের বাকি। আমরা সময়ের সন্তান হিসেবে আমাদের বাংলাদেশের ছাত্রীরা, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের নারীরা সময়ের সন্তান হিসেবে সেই জায়গাটা পূরণ করেছেন, সেই দায়িত্বটা পূরণ করেছেন। মিছিলে পুরুষদেরকে সেফটি দেওয়ার জন্য, নিরাপদ রাখার জন্য মেয়েরা সামনে গিয়েছিলেন। এটা প্রত্যেকটা জেলার কাহিনী, প্রত্যেকটা জেলায় সামনের দিকে মেয়েরা ছিল। এটা শুধু ঢাকার কাহিনী না, আমরা গিয়ে দেখেছি, আমরা কথা বলেছি, আমরা শুনেছি। কিন্তু এখন বাস্তবতা কি জানেন? এই প্রত্যেকটা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা কমিটিতে নারীদেরকে খুব সিস্টেম্যাটিকলি সাইড করা হয়েছে। এই সিস্টেম্যাটিকলি সাইড করার একটা অংশ হিসেবে দেখানো হয়েছে যে সাইবার বুলিং, মেয়েরা পুরোপুরি অনিরাপদ পলিটিক্যাল স্ফিয়ারে। আপনি যতদূর পর্যন্ত কল্পনা করতে পারেন স্ফিয়ারটাকে, ততদূর পর্যন্ত মেয়েরা অনিরাপদ, নারীরা অনিরাপদ এখানে। এবং তার পরিবার তাকে বুলেটের সামনে যেতে বাধা দেয় নাই, কিন্তু এখন পলিটিক্সে আসতে বাধা দিচ্ছে। এই যে এই অনিরাপদ জায়গাটাকে নিরাপদ করে তোলার একটা সংগ্রাম আছে। এবং এই যে বিভিন্ন জেলায় আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমরা অবশ্যই, আমরা কেন্দ্রে যারা আছি, আমরা কিছু কিছু জায়গায় আমরা নিজেদের ভোকাল রেজ করছি, আমরা কথা বলছি, এই জায়গাটাতে আমরা কাজে লাগাবো। অবশ্যই পুরো জেলায় যদি
নারীরা আমাদের কাছে বলেন যে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং তারা শুধুমাত্র নারী বলে তারা কাজ করতে পারছেন না এবং তারা দুর্বলতম বলে তাদেরকে মহানগর দেওয়া হচ্ছে না, তারা দুর্বল বলে তাদেরকে একটা সীমান্তবর্তী এলাকার দায়িত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে আহ্বায়ক সদস্য সচিব করা হচ্ছে না, তাদেরকে মুখপাত্র করা হচ্ছে। এই ধরনের সিস্টেমেটিক সাইডলাইনিং এইটা বাংলাদেশের মেয়েরা মেনে নেবে না, কারণ আমরা ফ্রন্ট রো ওয়ারিয়র ছিলাম। আমরা যদি ফ্রন্ট লাইনে না থাকতাম আরো অনেক পুরুষ নিহত হতে পারতেন, কিন্তু মেয়েরা বুক দিয়ে সেটাকে আগলে রেখেছে। এবং এখানে আরো বলতে হবে, এখানে নার্গিস আপা আজকে আসাতে নার্গিস আপাও খুশি হয়েছেন, আমি নিজেও অনেক খুশি। কারণ কি, বাংলাদেশের রাজনীতিতে আর আমাদের নারীদেরকে এগিয়ে আনার জন্য আর কোনো সুযোগ নাই যে আমরা পার্টি টু পার্টি ডিফারেন্সিয়েট করব। আমি এক দল করি, আমার বোন আরেক দল করে, কিন্তু আমার বোনের উপরে যদি হামলা হয়, রুমি ফারহানার যদি কোনো ধরনের বক্তব্যে আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু আপনি তাকে সাইবার বুলিং করতে পারেন না, আপনি তাকে মাঠে ময়দানে অপদস্থ করতে পারেন না। এবং সেই জিনিসটা আমরা সকল দলের কাছ থেকে প্রত্যাশা করি এবং আমরা চাই যে এমন একটা সিস্টেম গড়ে তুলতে সকল রাজনৈতিক দলে, যাতে তরুণ তরুণী এবং নারীরা সেই জায়গাটা পলিটিক্যাল স্পেসটা পান, যাতে করে তারা নিরাপদ বোধ করেন। এবং শুধুমাত্র পুরুষদের জন্য যেই নিরাপত্তার যে ঝুঁকিটা থাকে, সেই নিরাপত্তার ঝুঁকি আমরা নিতে রাজি আছি, কিন্তু আমাদের ক্যারেক্টার শেমিং, আমাদের স্টার শেমিং এবং আমাদেরকে একদম আইসোলেট করে, আমাদেরকে টার্গেট করে সাইবার বুলিং করা, এগুলো আমরা মেনে নিতে রাজি নেই। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে দেখলাম তারা কি নীরব ভূমিকা পালন করছে এবং তারা এটাকে ডাটা নাই। এবং আমি নিজে প্রেস সচিবের সাথে একটা কনভারসেশনে ছিলাম, প্রেস সচিব অদ্ভুত ভাবে বললেন যে এটা কোনো ডাটা নাই। এবং পরবর্তীতে আমরা ডাটা দেখলাম যে একটা প্ল্যাটফর্ম থেকে এই একটা ডাটা করা হয়েছে, একটা ইনফরমেশন গ্যাদার করে, কিছু ডাটা কালেক্ট করে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছি যে সিস্টেমেটিকলি নারীদের উপরে, নারী পলিটিশিয়ানদের উপরে কিভাবে সাইবার অ্যাটাক করছে, শুধুমাত্র নারীদেরকে পলিটিক্স থেকে এলিমিনেট করার জন্য। এইটা আর আমরা বলতে দিব না। এবং আমরা পলিটিক্যাল পার্টি, আমাদের আইডিওলজি যাই হোক, আমাদের অ্যাম্বিশন যাই হোক, আমরা নারীদেরকে একই সাথে রাখার মেইন স্ট্রিমের কথা বারবার আসছে। কিন্তু এখানে আমার একটা কথা আছে যে আমাদের যারা মায়েরা আছেন, আপনারা দেখে থাকবেন, আমাদের মায়েরা, আমাদের যারা একটু সিনিয়র বোনেরা আছেন, তারা রান্নাটা করতে করতেও পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখতেছে, তার রান্নাটা করতে তার ঘরটা গুছাতে গুছাতে ইলিয়াস হোসেনের ভিডিও দেখতেছে। এবং আমাদের এনসিপি সম্পর্কে আমরা যত না জানি, তারা তার চেয়ে বেশি জানেন। কেন? তারা পুরো পলিটিক্যাল পরিস্থিতিটা তারা অবজার্ভ করতেছেন, কারণ তাদের এক ধরনের রাজনৈতিক উত্তরণ ঘটেছে। এই গণঅভ্যুত্থান এটা দিয়েছে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মায়েরা আর সিম্পটম নাই, আমাদের মায়েরা সরলভাবে চিন্তা করছেন, ব্যাপারটা তা না। তারা প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখছেন এবং এই খুঁটিয়ে দেখার যে মনোবৃত্তি, এইটাই আমাদেরকে প্রেরণা দিচ্ছে। এবং এই নারীদেরকে, যারা আমাদের প্রান্তিক জায়গা অনেক নারীরা আছেন যারা আমাদের যেই শস্যগুলো আছে সেটা বীজ সংগ্রহ করেন, আপনারা কি সেটা দেখেছেন কিনা আমি জানি না। এই বীজ সংগ্রহ করার কাজটা অত্যন্ত জরুরি বাংলাদেশের প্রকৃতির রাজনীতিকে মেইনস্ট্রিম করে আনার জন্য। এটা অত্যন্ত জরুরি। এই যেই নারীরা এই বীজ সংগ্রহ করছেন, তাদেরকে আমাদেরকে মেইনস্ট্রিমের পলিটিক্সে নিয়ে আসতে হবে এবং তাদের এই কাজটাকে মেইনস্ট্রিম হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে ঢাকা কেন্দ্রিক এবং মহানগর কেন্দ্রিক এই যে দাপট, রাজনীতির যে দাপট, এটা আর থাকবে না। এটা যদি না থাকে, তাহলে আপনি দেখবেন যে মহানগর বা এই যে বিভিন্ন ধরনের মানে রাজনৈতিক দলে যে বলয়টা থাকে, পাওয়ারের যে বলয়টা থাকে, এই জায়গা থেকে সবসময় নারীরা একটু পিছিয়ে থাকছে। যে আমার কাছে তো অস্ত্র নাই, আমার কাছে তো টাকা নাই, আমার তো ফ্যামিলি হয়তো রাজনৈতিক না, এই জায়গা থেকে নারীরা হয়তো পিছিয়ে থাকছে। কিন্তু আপনি যদি গেমটা ঘুরিয়ে দেন, খেলাটা ঘুরিয়ে দেন, গেমের নিয়মটা বদলিয়ে দেন, তাহলে আর আপনার এই বিষয়টা থাকবে না যে এখানে নারী আসবে না পুরুষ আসবে। এখানে আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি সেই জায়গাটা করে নিতে পারবেন। আমরা এই যে খুব দুঃখজনক হলো সত্যি যে 100 জনের যে নারীদের যারা ইলেকশন করে আসবে, এই বিষয়টা নিয়ে কিভাবে কোন পন্থায় আমরা এটাকে করবো, এটা নিয়ে যে আমরা একটা সম্মানজনক পদ্ধতি বের করতে পারছি না, এটা আমাদের জন্য জাতি হিসেবে এক ধরনের লজ্জা।
আমরা যে পদ্ধতি বের করছি সেই পদ্ধতিতেই, এবং একটা নার্গিস আপাও বলতে পারবেন, তার দলে উনি অনেকদিন ধরে রাজনীতি করে এসেছেন, ওনারা বলতে পারবেন খুব ভালো করে যে একটা সিটে যেখানে জেতার সম্ভাবনা কম সেইখানে নারী প্রার্থীকে দেওয়া হয়। এই যে অমানবিক একটা প্রসেস, এই প্রসেস এতদিন পর্যন্ত আমাদের নারী নেত্রীরা বয়ে নিয়ে এসেছেন, মেনে নিয়ে এসেছেন, কিন্তু এখন দিন পাল্টায় গেছে, এখন যুগ পাল্টায় গেছে। এখন আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ উত্তরণ ঘটেছে, যে রাজনৈতিক উত্তরণ ঘটেছে, সেইটাকে কাজে লাগিয়ে এই ধরনের অমানবিক পন্থা বিপরীতে আমাদের মানবিক পন্থা বের করতে হবে নারীদের জন্য। সেই জন্য আমাদের এই ধরনের সর্ব সেমিনার প্রয়োজন। এটা প্রয়োজনীয়তা আমরা খুব বেশি উড়িয়ে দিতে পারি না। সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।